আসসালামু আলাইকুম। জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ শুরু থেকে যদি বলতে চাই, চ্যাপ্টার 2 জীবকোষ ও টিস্যু হোল বায়োলজির বেসিক, অর্থাৎ চ্যাপ্টার 2 সম্পর্কে যাদের ফুল আইডিয়া থাকবে সে পুরো বায়োলজিতে অনেক ভালো করতে পারবে। তো চ্যাপ্টারটার নাম হচ্ছে জীবকোষ ও টিস্যু, অর্থাৎ আমাদের এই চ্যাপ্টারে দুইটা জিনিস পড়তে হবে, কোষ সম্পর্কে পড়তে হবে বিস্তারিত, আর টিস্যু সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। তো যেহেতু সর্বপ্রথম কোষটা না জানলে আমরা টিস্যু সম্পর্কে জানতে পারবো না, তাই আগে অ্যাট ফার্স্ট আমাদেরকে কোষ সম্পর্কে জানতে হবে। সো আমরা যদি সর্বপ্রথম কোষ সম্পর্কে জানতে চাই, কোষের সংজ্ঞা আগে জানতে হবে যে কোষ কাকে বলে বা কোষ কী, এ ধরনের প্রশ্ন আসতে পারে, কমন প্রশ্ন। তো এগুলো আমরা অনেক আগে থেকে শিখে আসতেছি বা ছোটোবেলা থেকে আমরা জানি যে জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে, অর্থাৎ জীবদেহের গাঠনিক এবং কার্যিক এককটাই হচ্ছে কোষ। এইটা সর্বপ্রথম রবার্ট হুক, বিজ্ঞানী ভদ্রলোক, ওনার নাম হচ্ছে রবার্ট হুক, সর্বপ্রথম 1665 সালে কোষ সম্পর্কে একটা আইডিয়া দেন। কিন্তু পরবর্তীকালে আরও দুইজন বিজ্ঞানী দুইজনের নাম হচ্ছে লোয়ি ও সিকেভিস। এই দুইজন বিজ্ঞানী যাদের নাম হচ্ছে, একজনের নাম লোয়ি এবং সিকেভিস, পরবর্তীতে 1969 সালে কোষের আরেকটু পূর্ণাঙ্গ রূপ দান করেন। সেখানে বলা আছে যে একই অবস্থান থেকে তৈরি এবং নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম, নিজেরাই উৎপন্ন হয় এবং নিজেদের প্রতিরূপ তৈরি করতে পারে, এরকম একটা আইডিয়া দেয়া আছে 1969 সালে লোয়ি ও সিকেভিস। আর 1665 সালে রবার্ট হুক সর্বপ্রথম কোষ সম্পর্কে এই আইডিয়াটা দেন যে জীবদেহের গঠন ও কাজের একক বা জীবদেহের গাঠনিক এবং জীবজ ক্রিয়াকলাপের একককে কোষ বলে। তো কোষের প্রকারভেদ আছে, অর্থাৎ কার্যিক দিক থেকে এবং গাঠনিক দিক থেকে কোষকে প্রকারভেদ করা যায়। অর্থাৎ গাঠনিকভাবে কোষকে যদি আমরা ভাগ করি তাহলে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। কোষের দুইটা প্রকারভেদ নিয়ে যদি আমি একটু কথা বলি, যে কোষকে যদি গাঠনিকভাবে ভাগ করি তাহলে আমরা দুইটা প্রকারভেদ পাই। একটাকে আমরা বলতে পারি কোষ প্রাচীর, আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। এই দুইটা জিনিস কনজিস্ট করে কোষ। এটা হচ্ছে গাঠনিকভাবে যদি আমরা কোষকে ভাগ করি এই দুইটা ভাগ পাবো, একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। আর ফাংশনালভাবে যদি আমরা কোষকে ডিভিশন করতে চাই, ভাগ করতে চাই, তাহলে তিনটা টাইটেলের আন্ডারে নিয়ে গিয়ে আমরা ভাগ করতে পারি। যেমন আমরা যদি বলি প্রকৃতিগতভাবে কোষকে দুই ভাগে ভাগ করা যায়, প্রকৃতিগতভাবে কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, এই দুইটা কোষ। এই একটা টপিক। আর একটা টপিক আমরা যদি সিলেক্ট করি যে প্রকৃতিগতভাবে আর নিউক্লিয়াসের গঠনগতভাবে, নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ, আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ, এই দুইটা কোষ। আর একটা পয়েন্ট যদি আমরা ফাইন্ড আউট করি তাহলে হবে কি, যে কাজের ভিত্তিতে কোষকে আরও দুই ভাগে ভাগ করা যায়। কাজের ভিত্তিতে আমরা যদি বলি, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। তো আমাদের প্রাথমিকভাবে আমাদেরকে যেটা চিন্তা করতে হবে যে কোষসমূহকে আমাদেরকে এইভাবে টাইটেলের আন্ডারে নিয়ে এসে আমাদের ভাগ করতে হবে, যে প্রকৃতিগতভাবে কোষকে দুই ভাগে ভাগ করা যায়, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা যায়, আদি কোষ, প্রকৃত কোষ, অর্থাৎ প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল। আর কাজের ভিত্তিতে দেহকোষ এবং জনন কোষ। এই ব্যাখ্যাটা আমি পরে আসবো। সর্বপ্রথম আমি গাঠনিকভাবে কোষের প্রকারভেদ নিয়ে একটু কথা বলবো। সর্বপ্রথম আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোষ প্রাচীর। তো আমরা যদি একটা উদ্ভিদ কোষকে এইভাবে চিন্তা করি, যদি আমরা এইভাবে একটু চিন্তা করি, এই যে বাইরের দিকের যেই লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা কোষ, একটা উদ্ভিদ কোষ যদি চিন্তা করি, এই যে বাইরের দিকের যে লেয়ারটা, একে আমরা কোষ প্রাচীর বলে থাকি। কোষ প্রাচীর জিনিসটা আসলে কি এখন আমাদেরকে একটু জানতে হবে। কোষ প্রাচীর হচ্ছে কোষের সজীব অঙ্গসমূহকে বাইরে থেকে ঢেকে রাখে, আবৃত করে রাখে বা কোষকে প্রোটেক্ট করে, কোষের গার্ড হিসাবে কাজ করে থাকে। আমরা যদি চিন্তা করি যে কোষ প্রাচীর জিনিসটা কেমন, যে কোষ প্রাচীর হচ্ছে মৃত এবং শক্ত জড় পদার্থ।
অর্থাৎ এইখানে কিছু জড় উপাদান দ্বারা কোষ প্রাচীরটা গঠিত। যেমন আমরা যদি একটু চিন্তা করতে পারি যে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস এগুলোর বিভিন্ন ধরনের কোষ প্রাচীর, যেমন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন এবং লিপিড দ্বারা পরিপূর্ণ। তারপরে যদি আমরা চিন্তা করি যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কাইটে নির্মিত, ছত্রাকের কোষ প্রাচীর কাইটে নির্মিত, আমরা এইভাবে চিন্তা করতে পারি। অর্থাৎ কোষ প্রাচীরের মধ্যে কিছু জড় উপাদান থাকে, যেই সমস্ত জড় উপাদানগুলোর নাম হচ্ছে লিগনিন, পেকটিন, সুবেরিন, সেলুলোজ, হেমিসেলুলোজ, এই জিনিসগুলো নিয়েই অ্যাকচুয়ালি এই কোষ প্রাচীরটা গঠিত, এই জড় উপাদানগুলো নিয়ে। তো এই এক একটা উপাদান এক একটা প্রাচীরে আমরা পেয়ে থাকি। এখন টোটাল কথা হচ্ছে যে কোষ প্রাচীর একটা জড় উপাদান, জড় মাধ্যম, যেটা আসলে কোষটাকে মানে প্রোটেক্ট করে রাখে। এখন কথা হচ্ছে যে কোষ প্রাচীর যদি শক্ত এবং জড় হয়ে থাকে, তাহলে কোষসমূহের মধ্যে দিয়ে, আমরা জানি মানবদেহে কোষের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, অসংখ্য কোষ আছে, জীবদেহের গঠন এবং কাজের একক যেটাকে বলা হয়। সো কোষগুলো তাহলে মানে কোষের যে বায়োলজিক্যাল থিংসগুলো আছে, আমরা যদি বলি কোষ রস যেটাকে আমরা জানি যে উদ্ভিদ কোষের মধ্যে বিশাল একটা কোষ গহ্বর থাকে, যে কোষ গহ্বরের মধ্যে কোষগুলো কোষ রস ধারণ করে, সেই কোষ রসগুলো এক কোষ থেকে আরেক কোষে বাহিত করে। এখন যদি প্রাচীরটা শক্ত এবং জড় উপাদান দ্বারা গঠিত হয়, তাহলে কোষ রসগুলো এক কোষ থেকে আরেক কোষে বাহিত হয় কিভাবে? তখন আমাদেরকে খেয়াল করতে হবে, যদি আমরা এরকম কোষ প্রাচীর চিন্তা করি, যে এরকম কোষ প্রাচীরকে যদি আমরা চিন্তা করি, তাহলে মাঝ বরাবর আমরা যেই কোষের একটু দিকে যদি একটু তাকাই, কোষের চিত্রের দিকে, তাহলে আমরা যেটা দেখতে পাই যে কোষ প্রাচীরগুলা ঠিক এমন একটি সূক্ষ্ম নালীর মাধ্যমে সংযুক্ত করা থাকে, যেটার মধ্য দিয়ে অ্যাকচুয়ালি কোষ রসগুলো এক কোষ থেকে আরেক কোষে বাহিত হয়। সেই সূক্ষ্ম নালীটার নাম হচ্ছে প্লাজমোডেজমাটা। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কোষ রস বাহিত হয় কিসের মাধ্যমে? এক কোষ থেকে আরেক কোষে কোষ রসগুলো বাহিত হয় কিসের মাধ্যমে? প্লাজমোডেজমাটা। অর্থাৎ কোষ প্রাচীর শক্ত, মৃত, জড় উপাদান আমরা যেটাকে জানি। তো তাহলে কোষ প্রাচীর এক কোষ থেকে আরেক কোষে কীভাবে কোষ রসগুলো বাহিত করে? প্লাজমোডেজমাটার মাধ্যমে, একটা সূক্ষ্ম নালীর মাধ্যমে কোষ রসগুলো বাহিত করে, সেটার নাম হচ্ছে প্লাজমোডেজমাটা। যার কারণে আমরা কোষ প্রাচীরকে কিন্তু বৈষম্য ভেদ্য পর্দা বলে উল্লেখ করতে পারি। কারণ আমরা জানি তিন ধরনের পর্দা আছে, ভেদ্য পর্দা, অভেদ্য পর্দা, আর একটা হচ্ছে বৈষম্য ভেদ্য বা অর্ধভেদ্য পর্দা, যেটার মধ্যে দিয়ে দ্রাবকগুলো প্রবেশ করতে পারে, অভেদ্য কোনো কিছু প্রবেশ করতে পারে। যেহেতু কোষ রসগুলো এক কোষ থেকে আরেক কোষে বাহিত হতে পারতেছে, দ্যাট মিনস কোষ প্রাচীরটাকে আমরা সবসময় অর্ধভেদ্য বা বৈষম্য ভেদ্য পর্দা বলতে পারি। এখন আমরা যদি কোষ প্রাচীর সম্পর্কে এতটুকু আইডিয়া থাকলে চলবে যে শক্ত জড় উপাদান, মৃত, জড় মানেই মৃত, যেটা কোষকে বাইরে থেকে রক্ষা করে থাকে, এবং কোষ প্রাচীরের মধ্যে যেই ধরনের শক্ত উপাদানগুলো থাকে তারা হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এই সমস্ত জিনিস দ্বারাই কোষ প্রাচীর গঠিত। এখন কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম দুইটা মিলেই তো একটা কোষ বা সেল ওয়াল, আর হচ্ছে প্রোটোপ্লাজম। এখন আমি প্রোটোপ্লাজমটা নিয়ে একটা কথা বলবো। দ্যাট মিনস প্রোটোপ্লাজম কী কী কনজিস্ট করে, বা প্রোটোপ্লাজমের মধ্যে কী কী থাকে, কী কী নিয়ে একটা প্রোটোপ্লাজম, অর্থাৎ একটা কোষের মধ্যে, এটা তো আমরা কোষ পড়তেছি, একটা কোষের মধ্যে কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজমগুলো কীভাবে থাকে, কোথায় থাকে, আমরা একটু দেখব। এই আলোচনাটাতে আমি আরেকটু পরে আসছি, তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেব। সো প্রোটোপ্লাজম, আমরা জানি যে পানির অপর নাম হচ্ছে জীবন। পানির অপর নাম জীবন। পানি ছাড়া কোনো সজীব মাধ্যম কখনোই বেঁচে থাকতে পারে না, বেঁচে থাকা সম্ভব নয়। অর্থাৎ এই যে জীবিত কোষগুলোর মধ্যে পানির সরবরাহ যেটা করে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম সম্পর্কে আমরা যদি জানতে চাই যে অর্ধ স্বচ্ছ মানে অর্ধ তরল, স্বচ্ছ না, অর্ধ তরল থকথকে জেলির ন্যায়, এগুলো আমরা জেলি সবাই দেখছি, যেগুলো অর্ধ তরল কলাইডাল এগুলো হয়ে থাকে। সো অর্ধ তরল জেলির মতো দেখতে এই জিনিসগুলা কোষের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পানি সরবরাহ করে থাকে। আমরা যদি বলি প্রোটোপ্লাজম কোষের মধ্যে অ্যাটলিস্ট 67% থেকে মানে লোয়েস্ট মিনিমাম 67% থেকে ম্যাক্সিমাম 90% পর্যন্ত সো 67 থেকে 90% পর্যন্ত পানির সরবরাহ করে থাকে। অর্থাৎ প্রোটোপ্লাজম কোষের মধ্যে সর্বোচ্চ 90% পর্যন্ত পানি সরবরাহ করে থাকে। আর পানির অপর নাম যেহেতু জীবন, পানি ছাড়া কোনো জীব বেঁচে থাকতে পারে না, যার কারণে প্রোটোপ্লাজমকে জীবের ভৌতবিদ্যা বা ফ্লুইড অফ লাইফ বলা হয়। যেহেতু পানি হচ্ছে আমাদের ফ্লুইড অফ লাইফ, পানি ছাড়া কোনো সজীব মাধ্যম বেঁচে থাকতে পারে না। আর প্রোটোপ্লাজম কোষের মধ্যে সেই প্রয়োজনীয় পানির যোগানটা দিয়ে থাকে। সো যেহেতু প্রোটোপ্লাজম
কোষকে পানির সর্বোচ্চ একটা অবস্থানে নিয়ে গিয়ে যোগান দিয়ে থাকে, যার কারণে প্রোটোপ্লাজমকে জীবের ভৌত ভিত্তি বলা হয়। এখন স্যার এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে বা এটা পড়ে আমরা কি শিখতে পারি? আমরা এটা পড়ে সৃজনশীলের খ নাম্বার শিখতে পারবো। খ নাম্বার প্রশ্নে আসেই এবং আসবে আজীবন, যতদিন বায়োলজি বেঁচে আছে, স্টুডেন্ট মহল যতদিন বেঁচে আছে, এই ধরনের প্রশ্ন অবশ্যই তাকে ফেস করতে হবে যে প্রোটোপ্লাজমকে জীবের ভৌতভিত্তি বলা হয় ব্যাখ্যা করো। খ নাম্বার সৃজনশীলে দিয়ে দিবে, বা প্রোটোপ্লাজমকে জীবের ভৌতভিত্তি বলা হয় কেন, অথবা এইভাবে বলবে যে প্রোটোপ্লাজমকে জীবের ভৌতভিত্তি বলা হয় ব্যাখ্যা করো। তখন ব্যাখ্যায় আসবা যে আমরা জানি পানির অপর নাম জীবন, পানি ছাড়া কোনো সজীব মাধ্যম বেঁচে থাকতে পারে না, আর প্রোটোপ্লাজম হচ্ছে অর্ধ তরল থকথকে জেলির ন্যায়, সেখানে সর্বোচ্চ 90%, সর্বনিম্ন 47 থেকে সর্বোচ্চ 90% পর্যন্ত কোষের মধ্যে পানির সরবরাহ করে থাকে এই প্রোটোপ্লাজম। যেহেতু পানি ছাড়া কোনো সজীব মাধ্যম বেঁচে থাকতে পারে না, পানি হচ্ছে ফ্লুইড অফ লাইফ, যার কারণে প্রোটোপ্লাজমকে ফ্লুইড অফ লাইফ বা জীবের ভৌতভিত্তি বলা হয়। তখন বলবো যে এই কারণে প্রোটোপ্লাজমকে জীবের ভৌতভিত্তি বলা হয়, তুমি 2 এ 2 পাবা। আর সৃজনশীলের ইমপ্রেশন হচ্ছে ক এবং খ নাম্বার যে ভালো করতে পারে তার সৃজনশীলে আপনি গ ঘতে ভালো মার্কস পেয়ে যায়। সো খ নাম্বারটা আমরা সবাই চেষ্টা করব একটু সিস্টেমেটিক্যালি অনুধাবন করে, যেহেতু অনুধাবনমূলক, আমাদেরকে সঠিক অনুধাবন করে আমাদেরকে অ্যান্সার করতে হবে। ওকে, এখন প্রোটোপ্লাজম কয়টা জিনিস নিয়ে গঠিত? প্রোটোপ্লাজম 3টা জিনিস কনজিস্ট করে। সেই 3টা জিনিসের নাম যদি আমি বলি যে প্রোটোপ্লাজম 3টা জিনিস নিয়ে গঠিত, সেই 3টা জিনিসের একটা হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, আমরা যেটাকে বলে থাকি প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা, আর একটা হচ্ছে সাইটোপ্লাজম, আর একটা হচ্ছে নিউক্লিয়াস। এই কয়েকটা জিনিস, এই 3টা জিনিস নিয়েই হচ্ছে প্রোটোপ্লাজম গঠিত। দ্যাট মিনস এই কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এগুলো হচ্ছে সজীব মাধ্যম হিসেবে অবস্থান করে কোষের মধ্যে। তো আমরা যদি এটা একটু কোষ প্রাচীরের কথা চিন্তা করতে পারি, আমরা যদি এটাকে কোষ প্রাচীর চিন্তা করি, তাহলে আমরা কোষ ঝিল্লি, নিউক্লিয়াস এবং প্রোটোপ্লাজম আমরা কোনটাকে চিন্তা করতে পারবো? আমরা জানি নিউক্লিয়াস থাকে হচ্ছে কোষের কেন্দ্রে, নিউক্লিয়াসের মধ্যে কয়েকটা জিনিস থাকে, এগুলোর ডিসকাশন আজকেই ক্লাসে আমরা যতটুকু পারি শেখার চেষ্টা করব। আর এই যে ভিতরে যেই ফোটা ফোটা আমরা দিয়ে দিলাম, এগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমীয় কয়েকটা অঙ্গাণু, 7টা অঙ্গাণুর নাম তোমাদের বইয়ে লেখা আছে, বা আমরা এসএসসি লেভেলে এই 7টা অঙ্গাণুর নাম আমাদেরকে অবশ্যই শিখতে হবে। সেই 7টা অঙ্গাণুর নাম সর্বপ্রথমটা যদি বলি, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক জালিকা, সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল। এই কয়েকটা জিনিস, প্লাস্টিড, এই কয়েকটা জিনিস বা গলজি বস্তু যেটাকে বলা হয়, এই কয়েকটা জিনিস নিয়েই কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই কয়েকটা জিনিস নিয়ে সাইটোপ্লাজম গঠিত। তো এরা প্রোটোপ্লাজম কনজিস্ট করে। দ্যাট মিনস আমরা যদি একটু চিন্তা করি, এটা হচ্ছে কোষ প্রাচীর, বাইরের শক্ত আবরণ, আর এই ভিতরের দিকে যেই আবরণটা আমরা দেখতে পাচ্ছি, এটা যদি সেল ওয়াল হয়, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, অর্থাৎ কোষ ঝিল্লি, যেইটা সব সময়ের জন্য প্রোটোপ্লাজম পূর্ণ থাকে। দ্যাট মিনস আমার এই পুরোটুকুই হচ্ছে প্রোটোপ্লাজম পূর্ণ, এই পুরোটুকু নিয়েই হচ্ছে একটা প্রোটোপ্লাজম। আমরা যদি এই প্রাচীরটা বাদ দেই, ভিতরের দিকের যেই আমরা এই অংশটা দেখতে পাচ্ছি, এই অংশটাই হচ্ছে মূলত প্রোটোপ্লাজম কনজিস্ট করে। এই অংশটা মিলেই প্রোটোপ্লাজম, যেখানে মধ্যে থাকে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। বাইরের দিক থেকে যদি আমরা চিন্তা করি, ভেতরের দিকের যে প্রথম লেয়ারটা, সেই লেয়ারটাই হচ্ছে মূলত কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, যেটা সবসময় প্রোটোপ্লাজম কনজিস্ট করে এবং প্রোটোপ্লাজম পূর্ণ থাকে। এবং এখন আমাদেরকে যেটা পড়তে হবে, কোষ ঝিল্লি সম্পর্কে আমাদেরকে এই আইডিয়াটা অবশ্যই রাখতে হবে। আর সাইটোপ্লাজমিক 7টা অঙ্গাণুর নাম আমাদেরকে অবশ্যই প্রত্যেকটার কাজ এবং কী ধরনের চিত্র আসতে হবে, কী ধরনের ব্যাকেট আমাদেরকে শিখতে হবে। আর নিউক্লিয়াসের মধ্যে কী কী থাকে, আমরা জানি নিউক্লিয়াসকে বলা হয় কেন্দ্রিকা, অর্থাৎ একটা কোষের যাবতীয় কার্যাবলী সেন্টারে থেকে যে নিয়ন্ত্রণ করতেছে সেটা হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ কোনো কোষে যদি নিউক্লিয়াস না থাকে, তাহলে সেটা পূর্ণাঙ্গ কোষ হিসেবে বিবেচিত হতে পারে না। পূর্ণাঙ্গ কোষের একটা সুগঠিত নিউক্লিয়াস থাকে, যাকে প্রকৃত কোষ বলা হয়। সো প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকবে, কারণ নিউক্লিয়াস কোষের সকল কার্যাবলী কেন্দ্র থেকে যাচাই বাছাই করে বা কেন্দ্র থেকে সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এখন আমরা জানি সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুসমূহ আছে, সেই অঙ্গাণুসমূহর নাম আমাদেরকে শিখতে হবে, এবং নিউক্লিয়াসের মধ্যে যে জিনিসগুলো থাকে সেগুলো আমাদেরকে শিখতে হবে। আমরা যদি সাইটোপ্লাজমের 7টা অঙ্গাণুর নাম এখন একটু শেখার চেষ্টা করি, এক নম্বরটাকে আমি বললাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। 1 নম্বর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, 2 নম্বর আমি বললাম হচ্ছে প্লাস্টিড, 3 নম্বর বললাম হচ্ছে রাইবোজোম বা রাইবোসোম বলা যায়, লাইসোজোম। এগুলো ছোট্ট ছোট্ট ব্যাখ্যা আমি করে দেব।
লাইসোসোম বা লাইসোজোম। তারপরে হচ্ছে গলজি বস্তু। তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটাকে বলা হয়, এন্ডোপ্লাজমিক জালিকা। তারপরে হচ্ছে সেন্ট্রোজোম। 1 2 3 4 5 6 7, এই যে 7টা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এই 7টা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়েই হচ্ছে সাইটোপ্লাজমগুলো। অর্থাৎ এসএসসি লেভেলে এই 7টা সাইটোপ্লাজম অঙ্গাণু সম্পর্কে যদি আমাদের আইডিয়া থাকে আমরা অনেক কিছু শিখতে পারবো। যেমন মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমরা শিখতে পারলে আমরা মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা, এটা চিত্র সহকারে আমরা শিখবো। প্লাস্টিড আমরা চিত্র সহকারে শিখবো, প্লাস্টিডের কী কী কাজ আছে। আর নিউক্লিয়াস, অ্যাকচুয়ালি এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নিউক্লিয়াস অ্যাকচুয়ালি কী কী জিনিস নিয়ে একটা নিউক্লিয়াস গঠিত হয় বা নিউক্লিয়াসের মধ্যে কী কী জিনিস থাকে। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে নোট করে নিয়ে তোমাদেরকে পড়তে হবে। নিউক্লিয়াসের মধ্যে যদি আমরা চিন্তা করি, সর্বপ্রথম যেটা থাকতে হবে সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, তারপরে নিউক্লিওলাস, তারপর হচ্ছে ক্রোমোজোম বা নিউক্লিয়ার রেটিকুলাম, ওগুলোকে ক্রোমোজোম বলা হয়। আর নিউক্লিওপ্লাজম, আর একটা জিনিস আমরা সেটা বলতে পারি, আর একটা জিনিস আমরা যেটা বলবো সেটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। সো স্বাভাবিকভাবে কোষ সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে এই কয়েকটা জিনিস কিন্তু আমাদেরকে অবশ্যই নোট রেখে পড়তে হবে যে কোষ সম্পর্কে স্ট্রাকচারালি আমরা যদি চিন্তা করি, কোষ প্রাচীর সম্পর্কে আমি বলে দিয়েছি। এইখানে এটা হচ্ছে কোষ প্রাচীর, তারপরে প্রোটোপ্লাজম, এই কয়েকটা জিনিস কনজিস্ট করে। এটা হচ্ছে গাঠনিকভাবে। কার্যিকভাবে যদি আমরা কোষকে ভাগ করি, আরও 3টা টাইটেলের আন্ডারে নিয়ে ভাগ করতে পারবো। প্রকৃতিগতভাবে কোষকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ কোষ যেই সমস্ত কোষগুলো উদ্ভিদ দেহে উপস্থিত থেকে উদ্ভিদের শারীরিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে তাকে উদ্ভিদ কোষ বলে। উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ হচ্ছে যেই সমস্ত কোষগুলো প্রাণী দেহে অবস্থান করে প্রাণী কার্যাবলী নিয়ন্ত্রণ করে তাকে প্রাণী কোষ বলে। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য থাকে। কী ধরনের পার্থক্য? যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষে কোষ গহ্বর, বিশাল কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, যদিও থাকে অনেক ছোট। তোমরা একটু পজ দিয়ে শুনে নিবা। তারপর হচ্ছে প্রাণী কোষে, অপরপক্ষে প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে, উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রিওল থাকে না। উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, প্রাণী কোষে কোনো প্লাস্টিড থাকে না। এই কয়েকটা ইনফরমেশন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ সম্পর্কে জানলে এনাফ। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষকে 2 ভাগে ভাগ করা যায়, আদি কোষ, প্রকৃত কোষ। আদি কোষ কাকে বলে? যে কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাকে আদি কোষ, আর যে কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে তাকে প্রকৃত কোষ বলে। সুগঠিত নিউক্লিয়াস নাই আদি কোষ, সুগঠিত নিউক্লিয়াস আছে প্রকৃত কোষ। কাজের ভিত্তিতে কোষকে আরও 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দেহকোষ, জননকোষ। দেহকোষ হচ্ছে যেই কোষগুলো বিভাজিত হয়ে আমাদের যে দৈহিক বৃদ্ধিটা ঘটছে, জন্মের পর থেকে আমরা ধীরে ধীরে আমাদের কোষগুলো বিভাজিত হয়ে আমরা বড় হয়ে যাচ্ছি, আমরা বেড়ে উঠছি, এটা হচ্ছে দেহকোষের মাধ্যমে। আর জননকোষ হচ্ছে রিপ্রোডাকশন অর্থাৎ প্রজনন, আমাদের যেই ধারাবাহিকতা, বংশগতির যে ধারাবাহিকতা, এইটা জনন মাতৃ অঙ্গে থাকে। সো এই জনন কোষটা হচ্ছে আমাদের বংশগতির ধারাবাহিকতাটা নিয়ন্ত্রণ করতেছে, সেইটা জনন কোষ। অর্থাৎ আমরা যদি কোষ সম্পর্কে এই কয়েকটা ইনফরমেশন জানতে পারি, মানে স্বাভাবিকভাবে কোষ, হোয়াট ইজ সেল, তো সেল সম্পর্কে আমরা এই কয়েকটা ইনফরমেশন জানতে পারলে এনাফ, ইনশাল্লাহ আমরা অনেক ভালো করতে পারবো। এর পরবর্তীতে আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম, লাইসোজোম, গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক জালিকা এবং সেন্ট্রোজোম। এই কয়েকটা জিনিসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। এই 2টা জিনিস সম্পর্কে আমাদেরকে অবশ্যই সবচেয়ে ভালোভাবে শিখতে হবে এবং জানতে হবে। সো কোষ সম্পর্কে এতটুকু আইডিয়া তোমরা নিতে পারলে এনাফ। এইগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে এবং এগুলো ভালোভাবে দেখতে হবে যে প্রকৃতিগতভাবে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, নিউক্লিয়াসের গঠন, আদি কোষ, প্রকৃত কোষ, সুগঠিত নিউক্লিয়াস সুগঠিত নিউক্লিয়াস আছে। দেহকোষ, শারীরিক বৃদ্ধি ঘটছে, আমরা বেড়ে উঠছি। আর জনন কোষ, যেই কোষ বিভাজনের মাধ্যমে, যেই কোষগুলো বিভাজনের মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের রিপ্রোডাকশন অর্থাৎ আমাদের যেই বংশগতির ধারাবাহিকতা টিকে আছে, অর্থাৎ দেহকোষ বিভাজন ঘটে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি আমরা জানি। আর জনন কোষ যেটা হয় সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন পদ্ধতি, অর্থাৎ আমাদের বংশগতির ধারাবাহিকতাটা যেটা টিকে আছে। ঠিক আছে, ওকে, তাহলে কোষ সম্পর্কে এতটুকু আইডিয়াটাই আমাদের এনাফ। এরপর আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।